সুপ্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। এই অনুষ্ঠানে আপনারা জানেন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা কথা বলি। আজকে আমাদের যথারীতি দুজন অতিথি উপস্থিত আছেন। এই নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক উপস্থিত আছেন মঈনুদ্দিন নাসের আমার বাদিকে, এবং উপস্থিত আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে নাসের ভাই এবং মামুন ভাই। দর্শক, যারা এই অনুষ্ঠান দেখছেন আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো। এই অনুষ্ঠানের নিচে স্ক্রলে, টেলিভিশনের নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে টেলিফোন করে আপনিও এই আলোচনায় যোগ দিতে পারেন সরাসরি। আমরা আলোচনায় যাব। মঈনুদ্দিন নাসের, আপনার কাছেই শুরুতে যাব। একটি সমসাময়িক ঘটনা দিয়ে শুরু করি। আমরা দেখলাম যে অনেক দিন পরে, প্রায় দুই মাস পরে বাংলাদেশে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন কিছুদিন পর। তারপর তিনি সেই কার্যালয়েই অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। বলা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনে অনেক নতুন কিছু আশা করেছিলেন, অনেকেই হয়তো পাননি। আবার তিনি কিছু নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন। এই আন্দোলন চলবে বলেছেন। তিনি সংলাপের ব্যাপারে সুনির্দিষ্টভাবে উনি মতামত দিয়েছেন। তিনি তার দলের যে সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব আছেন, সেই যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রেও বলেছেন যে তার অন্তর্দানের বিষয়টি রহস্যজনক, এর জন্য সরকারকে দায়ী হতে হবে, নানান ধরনের কথাবার্তা বলেছেন। এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এতদিন পরে একটি সংবাদ সম্মেলন তিনি করেছেন। সাকি, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনকে। আরও আমি জানি না আজকের আলোচনা সভায় যে হাসিব ভাই যে উনি আসছেন, উনি তো রাজনৈতিক ব্যক্তি, আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আর একটা জিনিস হচ্ছে যে রাজনীতি যে আমাদের চিন্তায় চেতনায় ধারণ করি না তা না, তবে সরাসরি কোনো দলের সাথে আমি সম্পৃক্ত না। তা আমার কথাটা অনেকটা মাঝামাঝি পর্যায়ে হবে, অনেকটা আমি কোনো দলকে বা কোনো কাউকে ডিফেন্ড করে কোনো কথা, বাট এই যে বর্তমান প্রেক্ষাপটে যেটুকু সেটুকুই আমি বলবো। বেগম জিয়া তিনটা বিষয় উল্লেখ করেছে, তিনটা দাবি আবার নতুন করে উল্লেখ করেছেন। এবং আগে উনি যখন সংবাদ সম্মেলন করেছিলেন বয়ানুদ্দিন আগে, সেই সম্মেলনে উনি 7 দফা দাবি উত্থাপন করেছিলেন। এখন আবার 3 দফা দাবি। তার ভিতরে সেটা হচ্ছে যে যারা বন্দী হয়েছে, যাদেরকে সরকার অ্যারেস্ট করেছে তাদেরকে মুক্তি দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে যারা গুম হয়েছে, গুম এবং আইন প্রয়োগকারী সংস্থার অত্যাচার বন্ধ করা, এবং তৃতীয়ত নির্বাচনের পরিবেশ একটা করা। এবং এই দাবিগুলো যৌক্তিক পরিণতি না হওয়া পর্যন্ত তিনি যেটা বলেছেন আন্দোলন চলতে থাকবে। আমি এই জিনিসটা মনে করি এখানে যদিও নতুন কোনো কিছু আছে বলে মনে হয় না, বাট বেগম জিয়ার এটার মধ্যে এই সংবাদ সম্মেলনে একটা স্পিরিট আছে। স্পিরিটটা হচ্ছে যে টু ইনফিউজ দ্য স্পিরিট টু দ্য পিপল, টু দ্য সাপোর্টার অফ দি বিএনপি। তাদের বিএনপির সাপোর্টারদের অনেকেই কিছুদিন থেকে ঢাকা শহরে এবং সারা দেশের মধ্যে কথা চলছিল যে বিএনপি আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছে। সম্ভবত সেটাকে উনি চাঙ্গা করার জন্য এবং সেই ইয়েকে আরও নতুনভাবে এটাকে স্পৃহা জাগানোর জন্য তিনি এই সংবাদ সম্মেলন করেছেন। আরও একটা বিষয় লক্ষণীয়, যে সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে তার দলের অন্যতম মুখপাত্র যে সালাউদ্দিন সাহেবের পরে, তাকে গুম করার পরে, এটা নিঃসন্দেহে বলা যায় কে গুম করেছে আমি জানি না, তবে তাকে গুম করা হয়েছে, এটুকু সত্য। এটা আইন প্রয়োগকারী সংস্থা স্বীকার করছে না বা করছে না, বা এটুকু সত্য। এটা কিন্তু বিএনপির জন্য একটা ডিজাস্টার, এটা দুর্যোগের সময়। এখন আমার মনে হয়েছে যে বেগম জিয়া যেই কাজটা করেছে তার এটা হচ্ছে যে তার যেই সম্মেলন করেছে সেটা বিএনপির রাজনীতির ক্ষেত্রে সেটা একটা দলীয় প্রধান হিসেবে যা করার দরকার ছিল তাই করেছে। কিন্তু এখানে তার কোনো উগ্রতাও আমি লক্ষ্য করি নাই, বা কোনো কিছু যতটুকু তার না হলে চলে না ততটুকুই সে করেছে। বাংলাদেশের বর্তমানে যে অচলাবস্থা, বর্তমানে যে সংকট, সেটাকে কেউ রাজনৈতিক বলছে, কেউ সাংবিধানিক বলছে, কেউ অন্য বিভিন্ন বলছে, বাট দ্যাট ইজ এ সংকট, একটা ক্রাইসিস রয়েছে। সেই ক্রাইসিস থেকে উত্তরণের কিন্তু দায়িত্ব মূলত সরকারের। বেগম জিয়া যেটা বলেছে সেদিন তার প্রেস কনফারেন্স আমি পড়েছি, তিনি বলেছেন যে একটা পথও দেখিয়েছেন, তার মতো করে উনি পথ দেখিয়েছেন যে
তত্ত্বাবধায়ক সরকার আবার পুনর্বহাল করে এই নির্বাচন দিলেই সংকটের সমাধান হয়ে যাবে, এই কথাটাও তিনি বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে এই আরেকটা উনি অভিযোগ যেটা করেছে যে বেগম জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রাখেন নাই, এই কথাটাও তিনি বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যদি বিষয়টা গতবারের প্রেস কনফারেন্সের পরে যেভাবে আউটরাইট আওয়ামী লীগ এটাকে নাকচ করেছিল যে আমরা মানি না, এইটার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু আউটরাইট এই বক্তব্যের পরে বিষয়টা নাকচ করে নাই। এটা হচ্ছে যেটা সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। এখানে যদি কোনো কেউ যদি কোনো কিছু লক্ষ্য করে বা কোনো কিছু দেখে থাকে যে আওয়ামী লীগও হয়তো চিন্তা ভাবনা করছে একটা সংকট থেকে উত্তরণের জন্য, তাহলে সেটা হবে দেশের জন্য আমার মনে হয় মঙ্গলজনক। জি, বিএনপি চেয়ারপারসন যেটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে তিনি তার কথা রাখেননি, যেটি আপনিও বললেন, কি কথা রাখেননি বলে আপনার মনে হয়? না, উনি তো বলেছেন যে ওই যে নির্বাচন, উনি শর্ট টার্মের জন্য নির্বাচন করা হচ্ছে, নির্বাচনের পরে আরেকটা নির্বাচন করা হবে, এই কথাটা কিন্তু উনি বলেছেন যে এটা আমরা খুব, উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেটা আমরা শুনেছি, আমরা পত্রিকায় পড়েছি এবং এটা বলেছিলেন, ওই কথাটাই উনি মিন করেছেন। আচ্ছা, যে শেখ বেগম জিয়া। ওকে, জি, আমরা আব্দুল হাসিব মামুন আপনার কাছ থেকে একটু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিশ্লেষণ জানতে চাই। আপনি কিভাবে দেখছেন যেটি বললেন যে মঈনুদ্দিন নাসের, যে এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই সংবাদ সম্মেলনটি এটি দলীয় নেতাকর্মীদের জন্য একটি স্পিরিট হিসেবে কাজ করেছে, আপনার বক্তব্য কি? ধন্যবাদ সাকিব ভাই। অগ্নিজোড়া মার্চ, প্রথমে আমি বক্তব্যের শুরুতেই আমাদের স্বাধীনতা আন্দোলনে যারা আত্মহতি দিয়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে আনার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন নাসির ভাই ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। উনি প্রথমে বলেছেন উনি দল নিরপেক্ষ ব্যক্তি, বাট রাজনৈতিক চিন্তা চেতনা আছে, খোঁজখবর রাখেন, ওনার বক্তব্য আছে। আমি ওনার সাথে এই বিষয় নিয়ে কোনো দ্বিমত নাই, প্রত্যেকেরই রাজনৈতিক চিন্তা চেতনা থাকবেই। আমাদের বিষয়টা হলো আপনি যেটা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, খালেদা জিয়ার বক্তব্য এবং এর গুরুত্ব এবং তার কর্মী বা দলের নেতৃবৃন্দ কতটুকু এটা দিয়ে উজ্জীবিত হলে, এটা আমি আসলে সেভাবে আশাবাদী হতে পারতেছি না। আচ্ছা, আমাদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন 3 বার, একটা প্রধান রাজনৈতিক দলের উনি চেয়ারপারসন। ওনার সাংবাদিক সম্মেলনে যে সকল বক্তব্য আসা উচিত ছিল বর্তমান প্রেক্ষাপটে, এর কোনোটাই এই বক্তব্য আসে নাই। বক্তব্যটা আমার কাছে আছে, আপনারা অনেকেই টেলিভিশনে দেখেছেন। আগাগোড়া বক্তব্যটা অসঙ্গতিপূর্ণ, তথ্য বিভ্রাট, মিথ্যাচার এবং একটা দিক নির্দেশনাহীন। উনি নিজের আন্দোলন সংগ্রামকে যেটা বলতেছেন, যে সকল মানুষ হত্যা, মানুষ জ্বালা পোড়া করে নিজে আন্দোলন সংগ্রাম করতেছেন, এটাকে উনি জাস্টিফাই করার জন্য একটা সাংবাদিক সম্মেলন উনি করেছেন। সাংবাদিক সম্মেলনে ওনার বক্তব্য নতুনত্ব কিছুই নেই, বা এই যে কথাটা বলেছেন আমিও ওনার সাথে একমত। কিন্তু গোটা জাতি আশা করেছিল গত 70 দিন ধরে, প্রায় 70 দিনই বলা চলে, আজ নিয়ে 70 দিনই হয়ে যাবে, উনি বাংলাদেশে আন্দোলনের নামে নিরীহ মানুষকে পুড়িয়ে যে ওনার যে ইচ্ছাটা বাস্তবায়ন করার চেষ্টা বলেন আর অভিপ্রায় বলেন, যেটাই বলেন উনি করতেছিলেন, এইটাকে উনি একটা সঠিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য একটা সাংবাদিক সম্মেলন করেছেন। আমরা সাধারণত দেখি একটা সাংবাদিক সম্মেলনে যে সকল বক্তব্য তুলে ধরা হয়, এটার অত্যন্ত গুরুত্ব থাকে। এর জন্য গুরুত্বর বিবেচনা করে সাংবাদিক সম্মেলন ডাকা হয়। যে সকল বক্তব্য বিবৃতি সঠিকভাবে পত্রপত্রিকাতে উপস্থাপন করা যায় না, সাংবাদিকরাও অনেক কিছু জানতে চান, কিন্তু সাংবাদিক সম্মেলনটা তিনি এমনভাবে করেছেন যেখানে কোনো সাংবাদিকের কোনো প্রশ্ন তিনি নেন নাই, উত্তরও দেন নাই। এবং যে সকল বক্তব্য দিয়েছেন ওটা থেকে
স্বল্প সময়ে সবগুলা বিশ্লেষণ করা সম্ভব না। উনি বলেছেন, প্রথমত জনগণ আশা করেছিল ওনার যে আন্দোলন সংগ্রামের নামে দেশের বুকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনে পুড়িয়ে ককটেল মেরে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি অন্তত সহানুভূতি থাকবে, এবং উনি তার কর্মীদেরকে নির্দেশ দিবেন এই ধরনের আন্দোলন সংগ্রামে যাতে কেউ জড়িত না হয়, এবং দেশবাসীর কাছে একটা পরিষ্কার মেসেজ দিবেন যে বিএনপি কোনো লোকজন এটার সাথে জড়িত নয়, কেউ যদি জড়িত থাকে সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিয়ে আইনের আওতায় নিয়ে আসবে। কিন্তু এই ধরনের কোনো মেসেজ আমরা পাই নাই। বরঞ্চ তিনি জননেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করে কিছু বক্তব্য দিয়েছেন। তিনি যে কথাটা বলতে চেয়েছেন গত 5ই জানুয়ারির নির্বাচনকে নিয়ে, এই নির্বাচনে নাকি শেখ হাসিনা বলেছিলেন এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন। হ্যাঁ, এটা ছিল সাংবিধানিকভাবে একটা নিয়ম রক্ষার নির্বাচন, এটা আমরা অস্বীকার করি না। এই নির্বাচনকে কেন্দ্র করে সেই সময় আপনাদের মনে আছে জাতিসংঘের একজন প্রতিনিধি থারানকো, সম্ভবত ওনার নেম, উনি এসেছিলেন। ওনার মধ্যস্থতায় নির্বাচনটা সবাইকে নিয়ে করার একটা প্রচেষ্টা জননেত্রী শেখ হাসিনা করেছিলেন। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার, পঞ্চদশ সংশোধনীর কারণে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে এখন আর এলাও করে না। জননেত্রী সেই দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা ওনাকে বলেছিলেন আমরা একটি সুষ্ঠু সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই, আসুন আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা নির্বাচনটা করি, নির্বাচনটা পরিচালনা করি, এতে আপনি অংশগ্রহণ করেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আপনি নিয়ে ইলেকশনে আপনি যোগদান করেন। কিন্তু খালেদা জিয়া যোগদান করেন নাই, বরঞ্চ এই নির্বাচনটাকে তিনি প্রতিহত করতে গিয়ে প্রায় 500 স্কুল জ্বালিয়েছেন, অনেক লোকজনকে তিনি হত্যা করেছেন, অনেক অফিস আদালত পুড়িয়ে দিয়েছেন, এগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমার কথা হলো উনি যদি শেখ হাসিনা সেই সময় করে এই বক্তব্যটার সাথে একমত পোষণ করতেন এটা নিয়ম রক্ষার নির্বাচন, তাহলে তো নিয়ম রক্ষার নির্বাচনে উনি সহযোগিতা করতেন, উনি প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেন না। উনি প্রতিহত করতে পারেন নাই বিদায় আজকে এই কথাটা বলতেছেন, এটা একটা সত্য কথা নয়। কাজেই এরপরে উনি তত্ত্বাবধায়ক সরকারটা উনি ধ্বংস করেছেন এই স্পিডটা। আপনাদের মনে আছে বিএনপি 2007-এ তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা, যে স্পিডটা কীভাবে নষ্ট করেছিল, প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তার পছন্দ মতো প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য কীভাবে নির্লজ্জভাবে এইসব কর্মকাণ্ড করে তত্ত্বাবধায়ক সরকারের স্পিডটাই নষ্ট করেছিল। তার পরবর্তীতে আপনারা জানেন সামরিক বাহিনী সমর্থিত সরকার ইয়াজউদ্দিন সাহেবের মাধ্যমে যেটা করা হয়েছিল, এটা আর তত্ত্বাবধায়ক সরকারের কোনো গুরুত্ব বাংলাদেশে আর ছিল না। আর এটার মধ্য দিয়ে আমরা 2 বছর সামরিক শাসনের মতোই পরিচালিত হয়েছি, যার জন্য এই তিক্ত অভিজ্ঞতা থেকে জননেত্রী শেখ হাসিনা আদালতের মাধ্যমে, আদালতের নির্দেশনায় তত্ত্বাবধায়ক সরকারটি সাংবিধানিকভাবে বাতিল করেছেন। কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য উনি যে কোনো ধরনের একটা সরকারের মাধ্যমে, ওনার বক্তব্য হলো যেহেতু রাজনৈতিক দিক দিয়ে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিয়ে আমরা একটা নির্বাচন পরিচালনা করতে পারি। এই ছিল ওনার। জি, যেটি বলেছেন আব্দুল হাসিব মামুন, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই চেয়েছিলেন একটি সমঝোতা। তারানকো এসেছিলেন, অস্কার ফার্নান্দেজ তারানকো, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল, আপনি জানেন। তো তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নিজেই সমঝোতা চেয়েছিলেন। আসলে কি সমঝোতা চেয়েছিলেন? আমরা তো জানি যে তারানকো 3 দফা গিয়েও কোনো সমঝোতা করতে পারেননি, ব্যর্থ হয়ে আবার নিউ ইয়র্কে ফিরে এসেছেন। আপনি কি সেটা তারানকো কি জন্য ব্যর্থ হয়ে ফিরে এসেছেন সেটা আমরা জানি না। এখন শেখ হাসিনা বা বেগম জিয়া ব্যর্থ হয়েছেন, দ্যাট ইজ ট্রু। কিন্তু শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি আলোচনা হয়েছে বা সেটাও আমরা জানি না। কিভাবে উনি এটা তারানকোর স্পেসিফিক কি প্রস্তাব ছিল সেটাও আমরা জানি না। আমরা অফ দি রেকর্ড অনেক কথা শুনেছি, যেমন মানে আমরা শুনেছি যে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত ডান মোজেনা এবং মানে তারানকো বইয়ে তারা বলছিল যে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, সেটাও আমরা জানাচ্ছি নির্বাচন হোক, নির্বাচনে অংশগ্রহণ করুক বিএনপি। আবার কেউ কেউ বলছে যে না,
বলেছে যে নির্বাচনটা কোনোভাবে পিছিয়ে নেওয়া হোক, এই প্রস্তাব তারা আমাকে দিয়েছিল, সেটা প্রধানমন্ত্রী মানেন নাই। তো কি হয়েছে আমরা তো জানি না, এগুলো নিয়ে আলোচনা করাটা হচ্ছে যে কেন ব্যর্থ হয়েছে। এটা কিন্তু ব্যর্থতার দায় দায়িত্ব সরকারের, যে সরকার ক্ষমতায় থাকবে তারই দায় দায়িত্ব যে ব্যর্থ হলো কেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দায় দায়িত্ব ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কারণে আমি আপনাকে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বেগম জিয়া ইজ লিডার অফ দ্য অপোজিশন। আমরা দেখেছি যখন আওয়ামী লীগ লিডার অপোজিশনে ছিল তখন শারাটনের সামনে বাসে আগুনে লোক পুড়েছে, এটা আমরা দেখেছি। আমরা তখন কিভাবে পুড়েছে কিভাবে মেরেছে সেটা আমরা প্রশ্ন করতে চাই না। এখানে আওয়ামী লীগ বিএনপি যখন বিরোধী তখন তারা পড়াচ্ছে, হয়তো আমি ধরে নিলাম যে বিএনপি পড়াচ্ছে, এই দায়িত্বও শেখ হাসিনাকে নিতে হবে প্রধানমন্ত্রী হিসাবে। হি ইজ দি লিডার অফ হি ইজ দি কান্ট্রির প্রধানমন্ত্রী, বেগম জিয়া না। বেগম জিয়া দরকার বলে অ্যারেস্ট করুন, বেগম জিয়া দরকার বলে বিচারে কাঠগড়ায় দাঁড় করেন, বেগম জিয়া যা ইচ্ছা তাই করুন, কিন্তু দায় দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এটা অন্য কারো দায় দায়িত্ব না। এখানে যদি কেউ মনে করে যে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়া তুলসী পাতা আর বেগম জিয়া হচ্ছে যে দোয়া কলসি পাতা, দ্যাট ইজ নট দি থিংস, দ্যাট ইজ নট দি ওয়ে। এবং এইভাবে কিন্তু রাজনীতি হয় না, এইভাবে দেশের গণতন্ত্র আসে না। দেশের গণতন্ত্র ইজ সেমথিং has to be maintained and has to be protected by the leader, by the government in power. এবং আজকে ওবামাকে কেন ক্রিটিসাইজ করা হয়? ওবামা কি এমন কিছু করেছে, চুরি করেছে, কেন ক্রিটিসাইজ করে? বিকজ হি ইজ দি প্রেসিডেন্ট, এবং যা কিছু করতে হয় তারই সেই দায় দায়িত্বে, তাকেই করতে হবে। দ্যাট ইজ দি ট্রু। ডেমোক্রেসি ইজ নট দি থিংস যে আর আপনি এখন একটা বৃহৎ একটা পার্টি, সেই পার্টিতে ক্ষমতা পার্লামেন্টে নাই, আপনি তাকে এইভাবে দোষ দিবেন? ঠিক আছে, এলিমিনেট হার, ওকে ফিনিশ করে দেন। বিএনপির যত লোক আছে 16 কোটি লোক 6 কোটি লোক শেষ করে দেন, কোনো অসুবিধা নেই, বাট ইউ হ্যাভ টু টেক দি রেসপন্সিবিলিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। জি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এখন তার মতো করেই সরকার পরিচালনা করছেন। আমরা দেখেছি যে আপনি যেটি বলেছেন যে যদি প্রয়োজনে মনে করেন যে গ্রেফতার করা দরকার গ্রেফতার করেন, কিন্তু আমরা তো তাকে গ্রেফতার করার ব্যাপারে রাষ্ট্রের এমন কোনো মাধ্যম নাই যে যার কাছ থেকে আমরা শুনিনি যে আজকে গ্রেফতার হচ্ছেন, কালকে গ্রেফতার হচ্ছেন। সর্বশেষ আমরা শুনলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে যে তাকে নিজেই তাকে সারেন্ডার করা উচিত, ভদ্রভাবে সারেন্ডার করার আহ্বান তিনি জানিয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসন ভদ্রভাবে সারেন্ডার করবেন না। এখন তাইলে কি প্রধানমন্ত্রী, হোয়াট ইজ হার রেসপন্সিবিলিটি? টেল মি, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ শেখ হাসিনা? What is she the prime minister of the country, or somebody else in the country, or somebody else from the outside the country is the prime minister of the country? Who is the prime minister? Sheikh Hasina is the prime minister. She has to take the responsibility. ইতিহাসের কাজ করে তাকেই তারা। জি, আপনি বলেছেন যে সেটা অন্য নো আদার পারসন। জি, আপনি বলেছেন বেগম জি, আমি লেট মি ফিনিশ ওয়ান থিং। বেগম জিয়া যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে বেগম জিয়াকে আপনি আমি যে বলছি যে বেগম জিয়াকে আপনি যা ইচ্ছা তাই, বাট আপনি পারতেছেন না। জি, ইউ আর নট বিং এবল টু। ওকে, এখন ওইটা যদি আসেন তাহলে আমি আলোচনা করতে পারি। সেটাই বলছি, সেটাই আমি আমার প্রশ্ন ছিল। আপনি বুঝতে পেরেছি, আপনার স্পিরিটটা আমি বুঝতে পেরেছি, এজন্য আমি প্রশ্নটা টেনেন। যদি আপনি যদি প্রধানমন্ত্রী হন, ইউ আর নট দি আপনি যদি পারেন, তাহলে আপনি যদি না পারেন, ইউ হ্যাভ টু সিক সাম, আপনাকে অনেক কিছু বুঝতে হবে। আপনি যদি কিভাবে পারবেন সেটা আপনাকে দেখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি পারছেন না, তাহলে কিভাবে পারবেন? এই শেখ বেগম জিয়া তো ইভেন পার্লামেন্টেও নাই, তার তো কোনো রেসপন্সিবিলিটি নাই। পার্লামেন্টে কে? রওশনের শাহ, who has no locus standi in the politics of the Bangladesh. জি, আপনি সুযোগ দিলে একজন দর্শক টেলিফোন করেছেন, আমরা কথা শুনে তারপরে আবার আসি আপনার কাছে। জি, আমরা কথা শুনছিলাম আমাদের সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসেরের। দর্শক, আপনি লাইনে আছেন, আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিন, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আমরা আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল খলিল। জি, বলুন, আমরা শুনছি। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। জি, আমি প্রথমে জানতে চাই, নাসির ভাই বলছেন উনি কোনো দল করেন নাই, এখন আমরা দেখতেছি উনি ডিপেন্ড করেন বিএনপি সকল সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আওয়ামী লীগ এটা বাধা দিবে না, এটা তো হইতে পারে না। প্রথমে আমরা জানতে চাই নাসির ভাই উনি কি বিএনপিকে সমর্থন করতেছেন না নিরপেক্ষ কথা বলতেছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সরাসরি প্রশ্ন আপনার কাছে। বলেছি আমি তো কোনো দল করি না, বাট আমার প্রশ্ন পরিষ্কার। আমি তো বলি না যে বেগম জিয়ার উপরে, আমি তো বলেছি বেগম জিয়াকে গ্রেফতার করেন, যা ইচ্ছা তাই করেন, বাট ইউ হ্যাভ টু রেস্টোর দি পিস ইন দি কান্ট্রি। এন্ড ইফ দেয়ার ইজ নো পিস, শেখ হাসিনা ইজ রেসপন্সিবল। শি ইজ দি প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি। আই এম নট টেলিং দ্যাট টু আপনি বেগম জিয়াকে পিড়াচ্ছেন কেন, এটা তো আমি তো বলতেছি না। সালাউদ্দিনকে কেন অ্যারেস্ট করছেন সেটা আমি প্রশ্ন তুলছি না। তাকে গুম করছে, ঠিক আছে, তাকে গুম করতে হবে, বিকজ টু এস্টাবলিশ দ্য পিস ইন দি কান্ট্রি শি হ্যাজ টু বি
abducted. If it is the solution of the Sheikh Hasina, that is okay, fine. জি। But she has to remain responsible for that. জি যে সে তুমি যদি গুম করেছো সালাউদ্দিনকে, বাট ইউ কুড নট রেস্টোর দ্য পিস ইন দি কান্ট্রি। জি, এই জন্য শেখ হাসিনাকে রেসপন্সিবল হতে হবে। জি। বাট আপনি করেন, আমি এই প্রশ্ন তুলছি না, আপনি সালাউদ্দিনকে না, আপনি বেগম জিকে মেরে ফেলেন, গুলি করে দেন, আপনি তাকেও ক্রস ফায়ার দেন, নো প্রবলেম। আমি তো কোনো কাউকে মারার জন্য কোনো বা তাকে রেজিস্ট করার জন্য তো কোনো প্রশ্ন তুলছি না। রেজিস্ট আপনি করবেন, বাট পিস ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্য পিস ইন দি কান্ট্রি। শেখ হাসিনা হ্যাজ টু এস্টাবলিশ দ্য পিস ইন দি কান্ট্রি। কিন্তু ইফ শি ক্যানট, শি ইজ ফেলিউর। That's all. যে কিন্তু কাউকে গুম করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? That is the আপনি question. উন্নত দেশে আপনি একটি মত স্বাধীন, That is the question. I am not defending BNP. জি। I am not defending Salahuddin. আমি সেটি বলছিও না, No, আমি বলছি না, that's কিন্তু all. গুম I am not করে defending. কিংবা ধরেন যে একজন মানুষকে অ্যারেস্ট করা হলো, The এর আগে person- মান্নার the- ক্ষেত্রে the- যেটা the হয়েছে। person that- উনি কি খলিল সাহেব যিনি যে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে ধন্যবাদ, থ্যাঙ্কস। যে আমি তো প্রথমেই বলেছি যে আমি বিএনপি কে ডিফেন্ড করব না, জি। বাট আমি আমাকে ডিফেন্ড করব। জি। আই এম দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি। জি। আমার আত্মীয় স্বজন সেখানে আছে, জি। তারা সিটিজেন অফ দি কান্ট্রি, দে ওয়ান্ট আ পিস ইন দি জি কান্ট্রি। বাংলাদেশের যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন, শেখ হাসিনা ইজ দি রেসপন্সিবল। শি হ্যাজ টু টেক দি রেসপন্সিবিলিটি। ইতিহাসের কথায় সেই দাঁড়াবে না, আমি কোনো বেগম রাজনৈতিক জিয়া না। আপনি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না, আমরা সেটা নিচ্ছিও না, কিন্তু আমার যে কথা যেটা সাংবাদিকতা করার কারণে আপনার ক্যারিয়ার সাংবাদিকতায়, সেখানে আপনি রাজনৈতিক উত্থান এবং আপনার রাজনীতি করার কারণে আপনি তো উত্থান পতন অনেক দেখেছেন। আমি যেটি জানতে চাচ্ছি যে একটি মানুষকে তুলে নেওয়া হলো বাসা থেকে, তিনি এখন কোথায় আছেন রাষ্ট্র সেটি বলছে না, সেটি এইটি কোন পর্যায়ে হয়েছে? আমরা এর আগে মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমরা আজকে বলতে পারতাম যে সালাউদ্দিন আহমেদকে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা চিনি না, কিন্তু মাহমুদুর রহমান মান্নার একটি ঘটনা তো আমরা সামনে আছে, কারণ তুলে নেওয়ার পরে রাষ্ট্রের প্রতিটি সংস্থা বলেছে যে আমরা এইসব বিষয় জানি না, কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে ডিবিতে আছেন, এখন তিনি তো অসুস্থ, রিমান্ডে অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালেই আছেন। গুম করে কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব, বা একজন মানুষকে তুলে নিয়ে কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব? আপনি সেটা তো আমাকে সলিউশন দিতে বলছেন। জি, আমি solution, solution হ্যাঁ। দেব না, এটা কি- সলিউশন তো আচ্ছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আচ্ছা, সলিউশন তো আমার কাছে নাই। জি। আমি তাকে ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, এবং দেশের 2/3 লোক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, আমাকে বানায় নাই। তা আমি কেন সলিউশন দিব? বাট ওকে, আই ক্যান সাজেস্ট, আমি সাজেস্ট করতে পারি যে এইভাবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় না। এখন আমি দেখেছি, ইতিহাস বলেছে, ইতিহাস সাক্ষী দেয়, এইভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় না। সালাউদ্দিনের গুম করে শান্তি প্রতিষ্ঠিত হবে না। একজন লোককে যখন গুম করা হয়, আমরাও গুমের রাজনীতির আমরাও প্রডিউস করে স্টুডেন্ট প্রতিষ্ঠিত করেছি, তাই না? কিন্তু আমরা যখন গুম করি তখন মানে বিএনপি আওয়ামী লীগ ছিল না, তখন একটাই ছিল। যখন আমরা স্টুডেন্ট প্রডিউস করেছি তখন মানে আমরা আমরা বাম করেছি না ডান করেছি। আমি বামপন্থী রাজনীতি বিশ্বাস করতাম, আমরা কোনো ডানপন্থী রাজনীতি বিশ্বাস করি নাই কোনো সময়। এখন যদি বলেন যে মৌলবাদের বিরুদ্ধে আমরা সবসময় সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম, দ্যাট ইজ ট্রু। আমরা বলি না যে জামাত ইসলামকে এখন মানে হোয়াট ইজ ডুইং ইজ রাইট থিং, দে আর ডুইং দ্য রাইট থিং, আমরা সেটা বলি না। কিন্তু ওয়ান থিং ইজ দ্যাট, যেটা করা হচ্ছে, যে সালাউদ্দিনকে যে গুম করা হয়েছে, সালাউদ্দিনকে যে ইয়ে করা হয়েছে, যে বা এটা কোনো সময় একজন লোককে যখন গুম করা হয় তার পিছনে অন্তত 100টা লোক বিদ্রোহ করে। কারণ আপনি যখন একটা মানুষকে খিল করছেন, খুন করছেন বা গুম করছেন, দ্যাট মিনস আপনি আপনার 100টা শত্রু বাড়িয়ে দিলেন। এটা হচ্ছে ইতিহাসের নিয়ম, এটা হচ্ছে সমাজতত্ত্বের নিয়ম। সমাজতন্ত্র তাই বলে। আপনার যখন আপনার ব্লাডের কাউকে, আপনার ভাইকে যদি খুন করা হয়, আপনার ভাই শত্রু হইতে পারে। আমি এমন দেখেছি যে সবচাইতে দুইটা ভাই বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শহরে সবচেয়ে একজনের বিরুদ্ধে একজনের সবচেয়ে বেশি সোচ্চার ছিল। একজন হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু, আরেকজন হচ্ছে ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেব। যখন ব্যারিস্টার মনিরুল হোসেনের বাসার সামনে যখন বোমা পড়লো, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব তখন মন্ত্রী ছিলেন এরশাদ সাহেবের, তখন আমার সামনে তিনি আমি বসাছিলাম ওনার সামনে, তখন উনি বলতেছেন যে ব্যারিস্টারের বাসাতে যাই কেন বোমা মারতেছে। দ্যাট মিনস ভাই, আনোয়ার হোসেন মঞ্জু ব্যারিস্টারের কথাটাও, ব্যারিস্টারকে বোমা মারাটা পছন্দ করেন। জি, দ্যাট ইজ দি থিংস। যে আপনার মানে একজন যখন আপনি খুন করবেন, এই একজন লোকের পিছনে 100টা লোক কিন্তু ইয়ে হয়ে যায়। জি, আরও একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা আপনার কাছেও আসবো, আব্দুল হাসিব মামুন। তার আগে আমরা সরাসরি যোগ দিয়েছেন একজন দর্শক, তার কাছে আমরা কথা শুনবো। সম্মানিত দর্শক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন আপনি? আমি মিজান বলছিলাম, নিউ জার্সি থেকে। জি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিউ জার্সির দর্শকদের, টাইম টেলিভিশনের দর্শকদের আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলুন, আমরা শুনছি। আমার প্রশ্ন ওই আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকের সাহেবের কাছে। জি, মামুন সাহেব শুনছেন, আপনার কথা বলুন। হ্যাঁ,
প্রাইম মিনিস্টার সহ এবং 5 জন তার সিনিয়র লেভেলের নেতারা বলছে যে পুলিশ ব্যবস্থা নিলে এর দায় দায়িত্ব প্রাইম মিনিস্টার নেবেন। হ্যাঁ, তো এইটা আসলে এখন যে তারা হত্যা করছে, হাজার হাজার মানুষকে গুম করে ফেলছে, এটা কি প্রাইম মিনিস্টারের জন্য কি একসময় দোষী হবে না? ওনার 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 নির্দেশিত গুলি করে মারা হচ্ছে। হ্যাঁ, এটা কি উনি দায় এড়াতে পারবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই প্রশ্নটির উত্তর কিভাবে দেবেন? আব্দুল হাসিব মামুন নিউ জার্সি থেকে ফোন করেছেন জনাব মিজান, এই উত্তর আমরা আপনার কাছ থেকে নিব। তার আগে সময় হয়েছে একটি বিরতির। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের টাইম পলিটিক্স অনুষ্ঠান। সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। প্রতিদিন ফ্যাশন পার্ক চেস্টারের স্টার্লিং এভিনিউ এবং ওডেল স্ট্রিটের কর্নারে পাচ্ছেন শাড়ি, ব্লাউজ, থ্রি পিস, জুয়েলারি, পায়জামা, পাঞ্জাবি, ইসলামিক সিডি, ডিভিডি, বই, হিজাব, হজের ইহরাম ও সব ধরনের গিফট সামগ্রী, শেরওয়ানি, পাগড়ি সহ বিয়ের সরঞ্জামাদি শুধু বিক্রি নয়, ভাড়াও দেওয়া হয়। টাইম টেলিভিশনের নাম উল্লেখ করলে পাবেন 20% বেশি ডিসকাউন্ট। প্রতিদিন ফ্যাশন 9297779888। Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. ওজন পার্কের কেন্দ্রবিন্দুতে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান দ্বারা পরিচালিত হায়াত ফার্মেসিতে আসুন। হায়াত ফার্মেসিতে ফ্রি প্রেসক্রিপশন পিকআপ, ফ্রি ডেলিভারি, ফ্রি সুগার চেকআপ, ফ্রি প্রেশার চেকআপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। হায়াত ফার্মেসির লাইব্রেরি থেকে ধর্মীয় ও সর্বজনীন সাহিত্য বিষয়ক বই বিনামূল্যে পড়বার ব্যবস্থা সহ নিজস্ব বাগানে নান্দনিক ও মনোরম পরিবেশে রোগীদের জন্য বিশেষ পরামর্শের সুবিধা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত বাংলাদেশের রাজনীতি নিয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন অতিথি, উপস্থিত আছেন নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মঈনুদ্দিন নাসের, এবং উপস্থিত আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। আমরা বিরতির আগে একজন দর্শক নিউ জার্সি থেকে ফোন করেছিলেন, মিজান সাহেব। তিনি আপনার উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছিলেন যে এই যে হত্যা হচ্ছে, এই যে গুম হচ্ছে, সব তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে বলে তিনি অভিযোগ করেছেন। তো এর দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। ধন্যবাদ মিজান সাহেব আপনার প্রশ্নের জন্য। আপনি যে কথাটা বলেছেন, আপনি যদি দেশের কথা ভাবতেন, জাতির কথা চিন্তা করতেন, তাহলে প্রথমেই আপনার মনে আসতো আপনি প্রতিদিন দেখেছেন কিভাবে নিরীহ মানুষকে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, কিভাবে আগুন জ্বালিয়ে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, গরু থেকে শুরু করে শিশু থেকে শুরু করে এমন কোনো ব্যক্তিবর্গকেই বাদ দেওয়া হচ্ছে না। এখন এই সকল প্রতিরোধ করতে গিয়ে, নির্মূল করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দোষী যারা, এখন আগে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মহল্লায় পাড়ায় টেলিভিশন আছে, ক্যামেরা আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, এদের রিপোর্টে চলে আসে কারা এদের এইসব ঘটনাগুলো ঘটাইতেছে। এই সকল ঘটনার সাথে যারা জড়িত দেখা গেছে এরা অনেকেই দুষ্কৃতিকারী, এরা সমাজে অনেকেই বিভিন্ন ধরনের সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত। এই সকল ব্যক্তিবর্গকে ধরতে গেলে অনেক সময় দেখা যায় এরা পুলিশের উপরে চড়াও হয়, এই ক্ষেত্রে অনেক সময় কাউন্টার অ্যাটাক হয়, অনেক সময় মৃত্যুবরণ করতে হয়। আমরা কোনো মৃত্যুকেই
আইন বহির্ভূত মৃত্যুকে সাপোর্ট করি না, কিন্তু দুঃখজনক হলেও এটা ঘটে বাংলাদেশে। এই ক্ষেত্রে এটা প্রথম হচ্ছে না। এর আগে ক্লিন হার্টের কথা বিএনপির নেত্রী খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় আপনারা শুনেছেন, এমনকি র্যাব গঠন করা হয়েছিল আমাদের বর্তমান নেত্রী খালেদা জিয়ার শাসনামলে। কাজেই কিছু কিছু দুঃখজনকভাবে হলেও হয়তো এটা হচ্ছে, কিন্তু দেশকে এই সকল দুষ্কৃতির হাত থেকে উদ্ধার করতে হলে, দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে গভর্নমেন্টকে অবশ্যই কঠোর হতে হয়। কঠোর হতে গেলে কিছু ক্ষেত্রে হয়তো আইনের 100% প্রয়োগ সম্ভব হয় না। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই এটা প্রযোজ্য। এই কয়েক সপ্তাহ আগে আপনারা ফ্রান্সে যে ঘটনাটা দেখেছিলেন, যারা সাংবাদিকদেরকে হত্যা করেছিল, ফ্রান্সের পুলিশ, আর্মি সহ সবাই তারা একত্রিত হয়ে এদেরকে কিভাবে হত্যা করেছিল, বিশ্ব বিবেক কিংবা মানবাধিকার সংস্থা কেউ একটা টু শব্দ করে নেয়। দুষ্কৃতী যারা আছে তাদেরকে অনেক সময় নির্মমভাবে এই সকল পরিস্থিতির শিকার হতে হয়। আপনাকে এই কথাটা স্মরণ করতে হবে। শান্তি 10 জন লোকের শান্তির জন্য একজনের যদি ক্ষতি হয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর আমাদের সাংবাদিক ভাই নাসির ভাই যে কথাটা বলেছেন, উনি যে স্পিড, ওনার স্পিডের সাথে আমি একমত। উনি দেশে শান্তি শৃঙ্খলা কথা বলতেছেন, বলতে গিয়ে অনেকটা উচ্ছ্বাস এবং আবেগের বশবর্তী হয়ে গেছেন। ওনাকে আমি যে কথাটা বলতে চাই, রাজনীতি একটি প্রবাহমান ব্যাপার, প্রবাহমান বিষয়। এটা 100 মিটার দৌড় নয়, এখান থেকে এখানে দৌড় দিয়ে গিয়ে চলে গেলেই এটা শেষ হয়ে গেল। এটা প্রক্রিয়া চলে। যারা এই ঘটনাগুলো ঘটাইতেছে আপনারা জানেন, দেশে শান্তি, এই খালেদা জিয়ার গত 5 তারিখের অবরোধের আগে দেশের যে কোনো লোক বলবে দেশে শান্তি বিরাজ করছিল। এমনকি বিশ্ব দরবারে বাংলাদেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হচ্ছিল। প্রত্যেকটা সূচক, উন্নয়নের প্রত্যেকটা সূচক এগিয়ে যাচ্ছিল। মানুষ আশার আলো দেখছিল। বিদেশি পত্রপত্রিকায় বাংলাদেশের যে উন্নয়নের ভূয়সী প্রশংসা করা হচ্ছিল। এটা আমাদের বিরোধী নেত্রী খালেদা জিয়ার পছন্দ হয় নাই। তাই উনি ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাট পথে উনি যে জ্বালাপোড়া আন্দোলন করে উনি দেশের শান্তি নষ্ট করতেছেন। আমার বিশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপের মাধ্যমে অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো একটু সময় নেবে। আমি আগেই বলেছি, এটা 100 মিটার দৌড় নয়, এই প্রান্ততে ওই প্রান্ততে দৌড় দিয়ে গিয়েই আমি ফার্স্ট সেকেন্ড হয়ে গেলাম। এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়কে আপনি মীমাংসা করতে গেলে অনেক সময় সরকারকে অনেক কিছুই ভাবতে হয়, দেশের জনগণের কথা ভাবতে হয়, রাজনীতির কথা ভাবতে হয়, আমাদের তথাকথিত সুশীল সমাজের চিৎকারের কথা শুনতে হয়। এগুলো মিলিয়ে আমার মনে হয় এই সমস্যাটা অচিরেই মিটমাট হয়ে যাবে, দেশ আবার তার মূল ধারায় ফিরে আসবে। কিন্তু কিভাবে সেই মিটমাট হয়ে যাবে বলে আপনার মনে হয়? আপনি যে মিটমাটে হওয়ার সহজ একটা পন্থা আমরা বারবার বলছি। আজকেও আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হানিফ সাহেব এটা ক্লিয়ার করেছেন, খালেদা জিয়া আজকে থেকে ওনার অবরোধ, ওনার হরতাল প্রত্যাহার করে নেওয়ান। কালকে থেকে দেখবেন বাংলাদেশে এই ধরনের যে সকল গাড়ি পুড়িয়ে মানুষ মারা কিংবা আগুন দেওয়া অফিস আদালতে, এগুলা বন্ধ হয়ে যাবে। এগুলা বন্ধ হওয়ার পর দেশে একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলে উনি যদি জামাত শিবিরকে ছেড়ে যদি আলোচনায় বসতে চান, গভর্নমেন্ট যে কোনো সময় ওনাকে স্বাগত জানাবে। এটা বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে এবং দেশবাসীকে নিশ্চিত করা হয়েছে। আমি আরেকটি বিষয় আপনার মতামত জানতে চাই, সেটি হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের খোঁজ মিলছে না। এর আগে আমরা দেখেছি যে আলোচিত রাজনীতিক মাহমুদুর রহমান মান্নারও খোঁজ মিলছিল না। রাষ্ট্রের কোনো সংস্থাই স্বীকার করেনি যে তাকে আটক করা হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা দেখেছি যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই আছেন। এখন আমরা দেখছি যে সালাউদ্দিন আহমেদের স্ত্রী বলেছেন যে অস্ত্রধারীরা ডিবির পরিচয়ে তার স্বামীকে একটি বাসা থেকে তুলে নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার খোঁজ মিলছে না। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? তাহলে তাকে তুললোকে? সাকিব ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। প্রথমে মান্না সাহেবের কথাটা আমি বলতে চাই। মান্না সাহেবকে যখন অ্যারেস্ট করা হয়, যখন পত্রপত্রিকাতে আসার পর উনি যে থানার ওনাকে সমর্পণ করা হয়েছিল বা যারা অ্যারেস্ট করেছিল এদের সাথে প্রথমত যোগাযোগ করা হয় নাই, অন্য একটি থানার পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছিল। উনি বলেছিলেন আমার কাছে কোনো তথ্য নেই। আর একটা বিষয় আপনি জানেন, এই সকল হাই প্রোফাইলের কেসে অনেক সময় কিছু পুলিশ ডিপার্টমেন্টও কিছু কৌশল অবলম্বন করে থাকে। আমরা পরবর্তীতে বোধহয় 20 ঘন্টার মধ্যেই
আমরা দেখেছি মান্না সাহেবকে যথাযথ আইনের আশ্রয় নেওয়া হয়েছে এবং সাংবাদিক সহ সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ের কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি এই বিষয়টা পরবর্তীতে সবাই মোটামুটি দেখেছেন যে এটা কোনো গুমের ঘটনা ছিল না, কিন্তু এখন তো 72 ঘন্টা হয়ে গেছে। আমার আপনার দ্বিতীয় যে প্রশ্নটা সালাউদ্দিন সাহেবের গুমটা আইন শৃঙ্খলা বাহিনী, আমি একজন দলের লোক হিসাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত গভর্নমেন্টের কাছে কোনো ধরনের ইনফরমেশন নেই, কোনো এজেন্সি ওনাকে গ্রেফতার বা গুম বা কিছু করেছে কিনা গভর্নমেন্টের কাছে কোনো ইনফরমেশন নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা খতিয়ে দেখছি, আমরা চেষ্টা করছি বিষয়টি জানার জন্য। কিন্তু এমনও তো হতে পারে যে ওনার রাজনৈতিক কৌশলগত কারণে উনি এমনিতে আপনি দেখতেছেন গত 2 মাস হয়ে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও উনি আন্ডারগ্রাউন্ড থেকে দলের দলটা আন্দোলন সংগ্রাম বলেন তাদের ভাষায় এটা পরিচালনা করছিলেন। এখন হয়তো ওনার মনে হচ্ছে উনি নিরাপত্তা বোধ করতেছিলেন না, উনি হয়তো আরো কৌশলগত কারণেও যদি কোনো নিজেরে লুকিয়ে রাখেন তা এটা অস্বাভাবিক কিছুটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। বাট আপনাকে আমি এটা নিশ্চিত করতে পারি গভর্নমেন্টের কাছে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নাই। ইনফরমেশন যদি আসে গভর্নমেন্টের জনসাধারণকে অবশ্যই এটা জানাবে ওনার অবস্থান। জি মনিরুদ্দিন নাসের, এই প্রশ্নটি আপনার কাছ থেকে একটি ধারণার কথা জানতে চাই যে কাউকে যদি সরকার গ্রেফতার করে তাহলে কি সেটি না জানিয়ে রাখার মধ্যে কি সুবিধাটা সরকারের অর্জিত হয়? প্রথমত সরকার যদি নেয় তাকে 24 ঘন্টার ভিতরে জানাতে হবে, এটা আইন। They has to produce him before the court within 24 hours. জি, যেটি মাহমুদুর মান্নার ক্ষেত্রে হয়েছে 20 ঘন্টার মধ্যে 20 ঘন্টার মধ্যে তাকে ওপেন করা হয়েছে। জি আচ্ছা, কিন্তু এখন এটা 72 আওয়ার্স। এখন মানে যদি এখন সরকার যদি বলে যে আমার কাছে নাই, তাহলে সরকারের কাছে নাই। এখন মানে যদি সরকার এখন মানে তো আরো সমস্যায় পড়েছে। এখন সরকার তো নিজে তো আর এটাকে ওপেনও করতে পারবে না যদি থাকেও। নাসির ভাই, একটা দুঃখজনক বিষয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে, আপনি জানেন আমাদের সিলেটের ইলিয়াস আলী সাহেবের গুমের ঘটনাটা। আমি এই সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুকু সাহেবকে নিয়ে একটি মিটিংয়ে গিয়েছিলাম। তখন আমি দল মতের ঊর্ধ্বে উঠে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে ঘটনাটা কি হয়েছিল। আপনি যে কথাটা বলছেন যে কোনো সাধারণ লোক এটা গভর্নমেন্টকে বলবে, এটা গভর্নমেন্টের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের জানমালের নিরাপত্তা দেয়া। কাজেই দুষ্টা অবশ্যই সরকারের গভর্নমেন্ট করতে হবে। তখন উনি আমারে বলছিল যে মামুন বিশ্বাস করো, প্রথম দিকে আমাদের ধারণা হয়েছিল হয়তো কোনো ধরনের দলীয় বিরোধী থাকতে পারে বা রাজনৈতিক বিরোধের কারণে। পরবর্তী আমরা যখন এটা খোঁজখবর নিলাম এটা না, কিন্তু আমাদের এজেন্সি সহ সবাই যেটা নিশ্চিত করেছে আসলে বাংলাদেশের ভিতরে কোনো এজেন্সি তাকে অর্থাৎ ওই গ্রেফতার করে বা গুম করে যায়নি। আচ্ছা, তখন উনি আমাকে যেটা ধারণা দিতেছিলেন যে ছাত্র রাজনীতি থেকে আপনি ইলিয়াসকে যারা চিনেন একটু আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সাথে উনি যুক্ত ছিলেন। জি, আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি তারা দেখেছি এই সময় অবি, নিরু, ইলিয়াস সাহেব এদের কর্মকাণ্ড। উনি আমার এইসব কোনো কারণে যদি অন্য কোনো এজেন্সি বাইরের কোনো ষড়যন্ত্রকারী যদি বলা যায় না এসব করে থাকে, কিন্তু সরকারের কাছে কোনো ইনফরমেশন ছিল না। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, মাঝে মধ্যে আমাদের থার্ড ওয়ার্ল্ডে অনেক দেশে এগুলা ঘটে, কিন্তু এটা আসলেই দুঃখজনক। এটা সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত এইসব বিষয় থেকে আসলে সত্যটা সেটি মানা গেল যে ইলিয়াস আলীকে রাত 12টার সময় একটি অন্ধকারের মধ্যে কে তুলে নিয়ে গেছে সেটি কেউ জানে না, কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কে তুলে নিয়ে গেছে, কার পরিচয়ে তুলে নিয়েছে, এটা তো বাড়ির যারা আছেন, বাড়ির কেয়ারটেকার থেকে শুরু করে সবাই তো সেটি দেখেছেন। সেই ক্ষেত্রে এটি কিভাবে সম্ভব? আপনি বলছিলেন 24 ঘন্টার কথা। 24 ঘন্টা এখন তো সরকার তো নিজে বিপদে আছে। সরকার যদি এখন মানে তাকে ওপেন করবে কিভাবে যদি সরকার হাতে থেকেও থাকে? তার আইনটা কি? আচ্ছা, 24 ঘন্টার মধ্যে যদি সরকার হাতে থেকে থাকে তাহলে কি হবে, বিষয়টা কিভাবে দাঁড়ায়? সরকারকে অস্বীকার করতে হবে, বিকজ আইনের হাত থেকে বাঁচতে গেলে। সরকার তো অস্বীকার যদি করে থাকে তাহলে সেটা তো সরকার অস্বীকার করতেছে, কারণ মানে তাকে তো 24 ঘন্টার ভিতরে, আইন হচ্ছে 24 ঘন্টার ভিতরে তাকে প্রডিউস করতে হবে কোর্টে। জি, যে নির্দেশনা রুল হাইকোর্ট দিয়েছে তাকে এই কয়েক ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হবে। জি, কিন্তু সেটা তো সরকার কি করবে? হোয়াট দিস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কারণ মানে এটা হচ্ছে যে এখন ওরা অভিযোগ করতেছে, বলতেছে কিসের পরিচয়ে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে।
এখন মানে সবাই বুঝতেছে, বিষয়টা সবাই জানে। এখন মানে যদি আমাদের হাসিব ভাই যদি বলেন যে এটা সরকার জানেন না, বিষয়টা সেরকম না, সেরকম না। এই কারণে আপনি যদি এখানে আপনি জানেন কুকুরেরও ইনফ্লুয়েন্স করা আছে, এবং সে যদি মারা যায় তাহলে কিন্তু স্টেট হ্যাজ টু বি রেসপন্সিবল। আমার বাংলাদেশের মধ্যে যদি কোনো পোষা কুকুরও যদি কোনো অন্যায়ভাবে কেউ মারে, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাজ টু বি রেসপন্সিবল। কিন্তু অন্য কেউ না, none else, because the constitution of the party, constitution of the country provides that the prime minister of the country is the sole responsibility, and he is the only authority to do whatever the government feels like to do. তো কিন্তু আপনি যেটি বলছেন, আইনের কথা বলছেন, আপনি যে সংবিধানের কথা বলছেন যে 24 ঘন্টার মধ্যে একজনকে হাজিরা করতে বাধ্য সরকার, সেটা হয়নি, তাহলে কি ভয়াবহ কথার ইঙ্গিত আপনি দিচ্ছেন? আমি ভয়াবহ কথার ইঙ্গিত যে সরকার ইজ দি রেসপন্সিবল। যদি গভর্নমেন্ট, আমি তো বলছি মানে সরকারের যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, এবং সরকার যদি তাকে এখন যদি সরকার যদি তাকে প্রোভাইড না করে 24 ঘন্টার মধ্যে, তাহলে সে নাই, হি ইজ নট নো মোর দেয়ার। এবং তাকে কোনো অশুভ শক্তি তাকে নিয়ে গেছে বলতে হবে সরকারকে, তাহলে অশুভ শক্তিটা কে? সরকার নিজেই। তখন বলবে সেটিও খুঁজে বের করার দায়িত্ব সরকারের। জি দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। ছোট্ট একটি বিরতি নিব, বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন, ফিরে আসছি। প্রতিদিন ফ্যাশন পার্ক চেস্টারের স্টার্লিং এভিনিউ এবং ওডেল স্ট্রিটের কর্নারে পাচ্ছেন শাড়ি, ব্লাউজ, থ্রি পিস, জুয়েলারি, পায়জামা, পাঞ্জাবি, ইসলামিক সিডি, ডিভিডি, বই, হিজাব, হজের ইহরাম ও সব ধরনের গিফট সামগ্রী, শেরওয়ানি, পাগড়ি সহ বিয়ের সরঞ্জামাদি শুধু বিক্রি নয়, ভাড়াও দেওয়া হয়। টাইম টেলিভিশনের নাম উল্লেখ করলে পাবেন 20% বেশি ডিসকাউন্ট। প্রতিদিন ফ্যাশন 9297779888। Hi, I'm Dr. Ivan Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. ওজন পার্কের কেন্দ্রবিন্দুতে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান দ্বারা পরিচালিত হায়াত ফার্মেসিতে আসুন। হায়াত ফার্মেসিতে ফ্রি প্রেসক্রিপশন পিকআপ, ফ্রি ডেলিভারি, ফ্রি সুগার চেকআপ, ফ্রি প্রেশার চেকআপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। হায়াত ফার্মেসির লাইব্রেরি থেকে ধর্মীয় ও সর্বজনীন সাহিত্য বিষয়ক বই বিনামূল্যে পড়বার ব্যবস্থা সহ নিজস্ব বাগানে নান্দনিক ও মনোরম পরিবেশে রোগীদের জন্য বিশেষ পরামর্শের সুবিধা রয়েছে। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। আমরা আলোচনা করছি বাংলাদেশের সমসাময়িক রাজনীতির নানা বিষয় আশয় নিয়ে। সঙ্গে আছেন নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক মঈনুদ্দিন নাসের, এবং সঙ্গে আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। মামুন ভাই, আমরা আপনার কাছে আসব বিরতির পর। একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী বলছেন যে খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে, খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে গ্রেফতার করা হবে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে, সেই পরোয়ানাটি এখনও তার অফিসে এতদিনেও পৌঁছায়নি, সেটি একটি রহস্য। সর্বশেষ বলেছেন যে ভদ্রভাবে নিজেই সারেন্ডার করুন, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে এই কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয়, সরকার প্রধান যখন গ্রেফতারের কথা বারবার বলেন, তারপরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? ধন্যবাদ। খালেদা জিয়ার গ্রেফতারের যে বক্তব্যটা আসছে বা কথাটা যেটা আসছে, এটা মূলত আইন আদালত থেকে নির্দেশনা আসছে। উনি ওনার একটা মামলাতে উপস্থিত হন নাই,
যার জন্য কোর্ট তাকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। গ্রেফতার কেন হচ্ছেন না এটাকে আমরা এভাবে মূল্যায়ন করতে পারি। আমরা যারা রাজনীতি করি আমরা চাই খালেদা জিয়া যথাযথ সম্মানের সাথে আদালতে যান, আত্মসমর্পণ করেন, আইনগতভাবে ওনার কেসটা উনি মোকাবেলা করেন। একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একটা প্রধান রাজনৈতিক দলের নেত্রী উনি, আমরা হয়তো গভর্নমেন্ট ওনাকে গ্রেফতার করুক, এটা গভর্নমেন্ট খুব একটা ভালো হবে কিংবা হবে না এই ধরনের একটা চিন্তা চেতনা নিয়েই হয়তো একটা রাজনৈতিক কুদৃষ্টান্ত স্থাপন করতে চাইতেছে না, যার জন্যই চাইতেছে গভর্নমেন্ট জনতা শেখ হাসিনা যেটা অত্যন্ত মাইলভাবে যেটা বলেছেন, আপনি কোর্টে উপস্থিত হন, কোর্টের মাধ্যমে আপনি আপনার অবস্থান পরিষ্কার করেন, এটাই বলছেন। আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরাও এটা চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা শেষ করব যেটি বলছিলেন আব্দুল হাসিব মামুন, যে এই মুহূর্তে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে সমাধানের, যে বিএনপিকে এই পেট্রোল বোমা, এই সহিংসতা এগুলো ছাড়তে হবে, এবং আওয়ামী লীগ বরাবরই যেটি বলে সেটি হচ্ছে যে বিএনপির সঙ্গ ছাড়তে হবে, তাহলে আসুন তারপর বিএনপিকে জামাতের সঙ্গ ছাড়তে হবে যেটি বলছে, তারপরেই একটি সমঝোতার পথের দিকে হয়তো রাস্তা পরিষ্কার হতে পারে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের এই আহ্বানে বিএনপি কোনোভাবে সাড়া দেবে, তারা আন্দোলন সংগ্রাম বন্ধ করে দেবে, অর্থাৎ অবরোধ হরতাল বন্ধ করে দেবে এবং জামাতকেও ছেড়ে দেবে? আমি আপনাকে শেষ প্রশ্নটার আগে, জামাত ইসলামকে কেন বিএনপি ছাড়বে? জি, বিকজ জামাত ইসলামে তো আওয়ামী লীগ ব্যান করে নাই। It is a democratic party এবং it is practicing the politics in Bangladesh and it is allowed to practice in it. It is not banned party. এটা কি করা হয় না। যদি ব্যান না হয় তাহলে যদি বেগম জিয়া যদি তার সাথে অ্যালায়েন্স করে তাহলে বেগম জিয়ার অপরাধটা কোথায়? হি হ্যাজ নো, যেটা অপরাধ নয় সেটার জন্য তো সরকার বাধা দিতে পারে না। জি, আচ্ছা, এটা হচ্ছে যে দিস ইজ মাই, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে তো সেটি আসছে, কথা সে কথাটা আসছে, কথাটা অন্যায়। আচ্ছা, এবং মানে বিকজ শেখ হাসিনা নিজেই এই, আমি নিজের চোখে দেখা, নিজের চোখে রিপোর্ট করা, আপনি হয়তো তখন করেছেন যখন 1996 সালের পার্লামেন্ট বা 1991 সালের পার্লামেন্টে জামাত ইসলামের সাথে একসাথে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু রাজনীতি করেছেন। একসাথে বসে, একসাথে বিবৃতি দিয়ে অপোজিশন বেঞ্চে একসাথে ওনারা গোলাম আজম সাহেবের সাথে কথা বলেছেন। আমার সামনে আমি নিজের চোখে দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে গোলাম আজম সাহেবের সাথে কথা বলতেছে পার্লামেন্টের অফিস থেকে, তার বিরোধী দলীয় নেত্রীর অফিস থেকে, সেখানে তার সামনেই বসা ছিল মতিউর রহমান নিজামী সাহেব। এগুলি আমি না, আরও আমার সাথে যারা সেদিন কভার করতেছিল তারা সবাই দেখেছে। সে কাজেই এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও করেছেন। আজকে হয়তো পলিটিক্যাল কারণে ওনারা যোজন দূর জামাত ইসলাম, এই জন্য তো উনি তো বেগম জিয়া কিভাবে রাজনীতি করবেন সেটা তো উনি ডিকটেট করতে পারেন না। এটা তো অগণতান্ত্রিক একটা বিষয়। সমাধানটার আচ্ছা, একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে গন্ডগোলটা সৃষ্টি হলো, এই যে আন্দোলনটা সৃষ্টি হলো কখন? যখন প্রধানমন্ত্রী এবং বা সরকার বেগম জিয়াকে একটা সমাবেশ করতে দিল না। দুটি করতে দেয় না, দুটি, প্রথমে গাজীপুরে, তারপরে গাজীপুরেরটা তো আগে নির্বাচনের সময়, এটা তো হচ্ছে যে না গাজীপুরেরটা তার আগে 1 বছর পূর্তির 1 সপ্তাহ আগে, না ও সরি, গাজীপুরেরটা 1 বছর পূর্তি 1 সপ্তাহ না, আমি বলছিলাম যে যখন নির্বাচনের আগে উনি বেরোতে চাচ্ছিলেন। একটু আসি, আবার একজন দর্শক টেলিফোন করেছেন, আমরা দর্শকের কথাটা শুনে আবার আসি। আচ্ছা, আমি কথাটা আমার শেষ হয় না কিন্তু আমি আপনার কাছেই আসবো। জি, সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছেন। আলোচনা করছিলেন মঈনুদ্দিন নাসের এবং সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিন। আসসালামু আলাইকুম। আমি নাসির ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি, আপনার নামটা বলবেন, কোথা থেকে ফোন করেছেন আপনি? আমার নাম আনোয়ার হোসেন, আমি জ্যাকসন হাইট থেকে বলছি। জি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য। আমি নাসির ভাইকে বলতে চাই যে উনি বলছেন জামাতে ইসলামের ওই যে ব্যান্ড নয়, কিন্তু উনি কি জানেন না যে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল? জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জামাতে ইসলামের তো নিবন্ধন বাতিল হয়েছে কিংবা তাকে নিষিদ্ধ করা হয়েছে, এরকম না, নিষিদ্ধ তো করা হয়নি। জি, নিবন্ধন বাতিল এক জিনিস আর নিষিদ্ধ এটা হচ্ছে যে নিবন্ধন কিন্তু আর নিষিদ্ধ এক জিনিস না। এখন মানে যদি জামাত ইসলামরে যদি নিবন্ধন বাতিল, সেটা আমি জানি, এটা ওইটুকুই, কিন্তু জামাত ইসলামকে ব্যান করা হয়, নিষিদ্ধ করা হয় নাই, এটা নিষিদ্ধ ঘোষিত। আপনি যে কথা বলছিলেন, আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে সরকারের যে এটা
কোন কারণে স্টপ করছিলাম? জি, আপনি বলছেন সমাধানের পথ কোথায় এবং কোন দিকে সমাধানের যাচ্ছে? যে সমাধানের যে আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে যখন মানে গাজীপুরের 5ই জানুয়ারি নির্বাচনের যেদিন নির্বাচন বর্ষপূর্তি সেদিন তাকে সমাবেশ করতে দেওয়া হলো না। এমন কি পরিস্থিতি ঘটেছে, এমন কি আওয়ামী লীগ কি পরিবেশ সৃষ্টি করতে পেরেছে যে ওই আন্দোলনের যে প্রেক্ষাপট রচিত হয়েছিল সেই প্রেক্ষাপট থেকে বিএনপি বেরিয়ে আসতে পারে? আমার কথা হচ্ছে যে বিএনপি তো আন্দোলন করার রাইট আছে, তার তো কথা বলার রাইট আছে, সে আন্দোলনও কোনো ইয়েতে যায় নাই। কিন্তু ওই দিন 2014 সালে যে 5ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচন তো কোয়েশ্চেনেবল নির্বাচন, এই নির্বাচন তো বিএনপি নাই, সেখানে বিএনপি কথাও বলতে পারবে না এবং তাকে এটা তো হয় না। এটা আপনাকে ইউ হ্যাভ টু গিভ হিম দ্য লিওয়ে। আপনি একদম ঠুটি টিপে ধরে, গলা চিপে ধরে, আপনি একদম কোনো কথা বলতে না দিয়ে অপোজিশনকে এইভাবেই আপনি করবেন, সেটা তো হয় না। এবং আমি একইভাবে বলবো, যদি বিএনপি ক্ষমতায় থাকতো এবং একই কাজ যদি আওয়ামী লীগের পক্ষে যদি বিরুদ্ধে যদি করতো, তাহলে সেটাও হয়তো আমি সমালোচনা অবশ্যই করতেন। কিন্তু আমাদের সমাধানের পথটা কোথায়? একটু আমাদের সমাধানের পথ হচ্ছে যে একটা, সরকারকে উদ্যোগ নিতে হবে, উদ্যোগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সরকারের মূল দায়িত্ব। সরকার কিভাবে করবে সেটা আলোচনা, ওনারা ফর্মাল আলোচনা না করুক, ইনফর্মাল আলোচনা করতে পারে। সরকার যদি এটা বলে সালাউদ্দিন ইজ ক্যান বি এ মাধ্যম যদি সরকারের হাতে থেকে থাকে, তার মাধ্যমে মেসেজ পাঠাতে পারে কিভাবে আলোচনা শুরু হবে। বা ইনফর্মালি মির্জা ফখরুল ইসলাম মনির কারাগারে আছেন, তার সাথেও ইনফর্মাল কথাবার্তা বলতে পারে। আজকে মাহবুব হানিফকে আমি চিনতাম না, আমি যখন রাজনীতি করতেছি বা রিপোর্টিং করতেছি, সাংবাদিকতা করতেছি, তখন আমি কোনো সময় অনেক আগে করেছেন, আমরা তো এই সময়ে করি, আমরাও ওইরকম ভাবে ওনাকে আমি কোনো সময় চিনি নাই। উনি কুষ্টিয়া আওয়ামী লীগের না, ওনার চিনি, কুষ্টিয়া আওয়ামী লীগের অনেককে আমি চিনি, আমি প্রচুর বহু লোককে আমি চিনি সারা বাংলাদেশে অনেকে। এবং মানে অনেক সময় তোফাইল ভাইয়ের বাসাতে আমি সকালে যাইয়া ব্রেকফাস্ট করতাম প্রচুর সময়, বিভিন্ন সময়, যে আওয়ামী লীগের অনেকের সাথে আছে, কিন্তু আমি ওনাকে চিনি। উনি যে কথাটা বলছেন কথাটা তো ঠিক না। উনি যে বলেছেন যে বেগম জিয়া মিথ্যা বলছেন, তাকে উদ্র করতে হবে, কথাটা তো ঠিক না। মিথ্যা তো বলেন নাই বেগম জিয়া, কারণ যদি বলতো যে মিথ্যা বলতো তাহলে আমরা বলতাম যে মিথ্যা বলছি। কিন্তু শেখ হাসিনা তো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো বলেছিলেন যে এটার সময় এটা নিয়মের নির্বাচন। যেমন 1996 সালে বেগম জিয়া একটা নিয়মের নির্বাচন করেছিল এবং নির্বাচনের পরে 15 দিনের মাথায় আবার 15 নির্বাচন সংশোধন করে। বেগম জিয়া তো একই কথা বলেছেন যে আপনারা একতরফাভাবে একটা ওই করে আপনি একটা নির্বাচন দিয়ে দেন। তাহলে যে কথাটা আপনি মানে করেছেন সেটা তো একই কথা। এখন মানে সমস্যা বোধহয় সমাধানের পথ হাজারোটা আছে সরকারের হাতে। সরকার যদি সিনসিয়ার হয়, উদ্যোগ নেয়, তাহলে এই সমাধান হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলতে চাচ্ছিলেন, আপনি মনিউদ্দিন নাসির বলেছেন যে উদ্যোগটা সরকারেরই নিতে হবে। আপনার কাছ থেকে আমি খুব সংক্ষেপে জানতে চাবো, আমাদের হাতে সময়। হ্যাঁ, তার আগে আমি দুই একটা বিষয় ক্লিয়ার করতে চাই। একজন দর্শক আনোয়ার সাহেবের বক্তব্যের শুরুতে বলতে চাই, জামাতকে কেন ছাড়বেন? এই বক্তব্যের আলোকে নাসির ভাই যে বক্তব্যটা, জামাত একটা যুদ্ধাপরাধী সংগঠন, আদালতে বিচারে তাদের প্রধান সারির নেতৃবৃন্দের যে বিচারের যে রায় হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এবং অবজারভেশনে আসছে জামাত যুদ্ধাপরাধী দল। কাজেই এটা একটা প্রসেসিংয়ে আছে, আজও কালক জামাত যুদ্ধাপরাধের কারণে জামাত বাংলাদেশে ব্যান্ড হবে। এবং উনি যেটা বলছেন জামাতের সাথে আওয়ামী লীগ আন্দোলন করেছে, জামাতের সাথে আন্দোলনটা মূলত শুরু হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলন 3 ধারায় ছিল, 15 দলীয় ঐক্যজোট, 7 দলীয় ঐক্যজোট, এবং জামাতে এই আন্দোলন ফলো করতো। এর ধারাবাহিকতায় পরবর্তীতে 95-96 এসে জামাতে এই আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে ঠিক সেইভাবে ফলো করেছে। সংসদে জামাতের যেহেতু জনগণ তাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিল, মিটিংয়ে শেখ হাসিনার সাথে ছবি এসেছে, উনি যেটা বলতেছেন আমরা অস্বীকার করি না। কিন্তু রাজনৈতিক দিক দিয়ে আওয়ামী লীগ প্রত্যেক সময় জামাতকে স্বাধীনতা বিরোধী একটি সংগঠন হিসাবে গণ্য করে এবং স্বাধীনতা বিরোধী সংগঠনের কর্মকাণ্ডের কারণে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসছে। আপনি সমাধানের কথা যেটা বলছেন, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, সমাধানের পথটা হলো খালেদা জিয়া আজকেই উনার অবরোধ এবং এই হরতাল তুলে নেন এবং একটা আলোচনার পথ তৈরি করার জন্য উনি জামাত শিবিরকে ছাড়ুন। আওয়ামী লীগের কথা নয়, আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সহ সিনেটররা সবাই এটা বলে দিয়েছেন জামাতকে ছেড়ে আলোচনায় আসার জন্য। যদি খালেদা জিয়া চান একটা সুষ্ঠু নির্বাচন, তাকে জামাতকে ছেড়ে আসতে হবে এবং এই ধরনের হত্যা এবং জ্বালাপোড়াও তাকে বন্ধ করতে হবে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আপনারা শুনছিলেন দুজন অতিথির বক্তব্য, কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসের একদিকে, অন্যদিকে কথা বলেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। আমরা এই আলোচনার মধ্য দিয়ে যেটি পেলাম, তারা দুজন দুরকম করে বললেও একটি কথা ঠিক, যে এই সংকটের মধ্য দিয়ে একটি সমাধানে আসতে হবে এবং এই সমাধানে দুরকমভাবে দুজন বলেছেন। মঈনুদ্দিন নাসের বলেছেন যে সরকারকেই উদ্যোগী হতে হবে, কারণ হাজারটা এখানে সমাধানের পথ আছে, কিন্তু সরকারকে উদ্যোগী হতে হবে। অন্যদিকে আব্দুল্লাহ হাসিব মামুন যেটি বলেছেন যে সরকার উদ্যোগী হবে, সেক্ষেত্রে বিএনপিকে এগিয়ে আসতে হবে, জামাতের সঙ্গ ছাড়তে হবে এবং তাদের এই জ্বালাও পোড়াও আন্দোলন ছাড়তে হবে। আমরা জানি না দর্শক কিভাবে এই সমাধান হবে, তবে আমরা এই সমাধান চাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এটি আরও একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজ 72 ঘন্টা হলো তিনি নিখোঁজ আছেন। তার খোঁজ আমরা পাবো, তিনি সুস্থ থাকবেন, বাংলাদেশের প্রতিটি মানুষ সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের টাইম পলিটিক্স অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।